হ্যালো স্টুডেন্টস, টিয়ার সলিউশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই। তো আমরা আজকে আলোচনা করব জিকের প্র্যাকটিস সেট নাম্বার 12 নিয়ে। এর আগে আমরা 11টা সেট আপলোড করে দিয়েছি, যারা দেখোনি একটু দেখে নেবে, আলাদা প্লেলিস্ট করে দেওয়া আছে। ওকে, তো দেখো আমাদের আজকের সেটের ফার্স্ট যে কোশ্চেনটি রয়েছে কি আছে, হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রটি গুজরাটে অবস্থিত? তো আমরা প্রত্যেকটা সেটের মতো এই সেটের ক্ষেত্রেও আমরা প্রত্যেকটা অপশনের চেষ্টা করবো এক্সপ্লেনেশন কিছু না কিছু ইনফরমেশন জেনে রাখার। ওকে, তো প্রথম যে অপশনটি রয়েছে কলিঙ্গবান, কলিঙ্গবান তো হবে না, কারণ কলিঙ্গবান কোথায় অবস্থিত? না, রাজস্থানে অবস্থিত একটি হরপ্পা কেন্দ্র। এটা নাঙ্গলের কর্ষণ ক্ষেত্রের জন্য বিখ্যাত, তাহলে এই কলিঙ্গবান তো হবে না। এরপরে হচ্ছে কি রোপার। রোপার হচ্ছে পাঞ্জাবের শতদ্র নদীর তীরে অবস্থিত একটি হরপ্পা কেন্দ্র, তাহলে এটাও কিন্তু আমাদের হবে না। আচ্ছা, এরপরে কি আছে লোথাল। এই লোথাল হচ্ছে গুজরাটে অবস্থিত, তাহলে আমরা গুজরাটে যেটা দরকার আমরা পেয়ে গেছি কি না, লোথাল। গুজরাটে অবস্থিত সিন্ধু সভ্যতার একটি প্রাচীন কেন্দ্র। ওকে, এটি বিশ্বের প্রাচীনতম কৃত্রিম পোতাশ্রয় বা বন্দর হিসেবে কিন্তু বিখ্যাত ছিল। এরপরে কি আছে আলমগীরপুর। আলমগীরপুর কোথায় অবস্থিত? না, ইউপিতে। ওকে, উত্তরপ্রদেশে অবস্থিত। এটি হরপ্পা সভ্যতার পূর্বতম কেন্দ্র হিসেবে পরিচিত। তাহলে রোপার কোথায় বললাম? পাঞ্জাবে। একটু আমরা লিখে রাখি। ওকে, পাঞ্জাবে শতদ্র নদীর তীরে অবস্থিত, তাহলে নদীটার নামটা একটু জেনে রাখা দরকার। শতদ্র নদীর তীরেও, ঠিক আছে, শতদ্র নদীর তীরে অবস্থিত। আচ্ছা, এরপরে আমরা চলে যাবো আমাদের পরবর্তী কোশ্চেন। তোমরা প্রত্যেকে উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং শেষে একটু কমেন্ট করে জানাবে কতগুলো তোমাদের সঠিক হচ্ছে। আচ্ছা, অষ্টাঙ্গী মার্গ এর ধারণা কে দিয়েছিলেন? তাই তো, প্রথমে রয়েছে মহাবীর। মহাবীর তো হবে না, কারণ এই মহাবীর ছিলেন কততম তীর্থঙ্কর জানো? মহাবীর ছিলেন 24তম। ওকে, 24তম তীর্থঙ্কর। আচ্ছা, তিনি ত্রিরত্ন, এই তিনটে রত্ন কি কি জানো? সঠিক বিশ্বাস, জ্ঞান ও আচরণের ধারণা দেন, তাহলে ত্রিরত্নের ধারণা কিন্তু দিয়েছিলেন মহাবীর। তাহলে আমরা এখান থেকে জেনে নিলাম ত্রিরত্নের বিষয়টা। আচ্ছা, এরপরে হচ্ছে গৌতম বুদ্ধ। দেখো, গৌতম বুদ্ধ দুঃখ থেকে চিরন্তন মুক্তির পথ হিসেবে এই অষ্টাঙ্গী মার্গ এর ধারণা দিয়েছিলেন, তাহলে আমাদের অপশন বি হচ্ছে সঠিক উত্তর। এরপরে কি আছে গুরু নানক। গুরু নানক কে ছিলেন? গুরু নানক ছিলেন শিখ ধর্মের প্রতিষ্ঠাতা। শিখ ধর্মের প্রতিষ্ঠাতা। আচ্ছা, প্রত্যেকটা বিষয় একটু জেনে রাখবে। এবং তিনি কিন্তু ছিলেন প্রথম গুরু। প্রথম প্রথম গুরু, শিখদের প্রথম গুরুর নাম হচ্ছে গুরু নানক। শঙ্করাচার্য তিনি কে ছিলেন? তিনি ছিলেন একজন হিন্দু হিন্দু দার্শনিক, ঠিক আছে। তিনি একজন হিন্দু দার্শনিক। আর কি, তিনি অদ্বৈত বেদান্ত, ঠিক আছে, অদ্বৈত বেদান্তের, আচ্ছা, বেদান্ত দর্শনের প্রবক্তা, দর্শনের প্রবক্তা। ওকে, নেক্সট কোশ্চেন আমরা চলে যাব। অমৃতসর চুক্তি রঞ্জিত সিং এবং কার মধ্যে হয়েছিল? তা আমরা প্রত্যেকে জানি যে অমৃতসর চুক্তি রঞ্জিত সিং আর কার মধ্যে? না, লর্ড মিন্টুর মধ্যে হয়েছিল, তাই তো। কত সালে হয়েছিল? দেখো, সালটা একটু জেনে রাখবে। 1809 সালে। 1809 সালে শিখ সাম্রাজ্যের মহারাজা রঞ্জিত সিং এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষে থেকে কে ছিলেন? লর্ড মিন্টো, তৎকালীন গভর্নর জেনারেল ছিলেন কিন্তু। প্রতিনিধি চার্লস মেটকাপের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। অপশন সি। বাকি অপশন গুলো তো একটু জানতে হবে। লর্ড ডালহৌসি তিনি কি করেছিলেন? তিনি করেছিলেন সত্য বিলোপ নীতি, ঠিক আছে, সত্য বিলোপ। তোমরা প্রত্যেকে উত্তর দেওয়ার চেষ্টা করবে, কেমন? সত্য বিলোপ নীতি প্রবর্তন করেন। মনে রাখবে এই যে দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ তার আমলেই কিন্তু হয়েছিল, তাহলে আমরা এখানটায় লিখে রাখি সেকেন্ড ইঙ্গ-মহীশূর যুদ্ধ। সরি, ইঙ্গ-মহীশূর নয়, ইঙ্গ-শিখ যুদ্ধ হয়েছিল। এক্সট্রিমলি সরি, ইঙ্গ-শিখ যুদ্ধ। এবার এখানে এই যে শিখ যুদ্ধ, এটা কত সালে হয়েছিল বলতো? এটাই তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে লর্ড হেস্টিং। লর্ড হেস্টিং তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধের সময় গভর্নর জেনারেল ছিলেন। তাহলে কি বললাম? তৃতীয়, যে থার্ড ইঙ্গ মারাঠা, ইঙ্গ মারাঠা যুদ্ধের সময়,
তাহলে এবার এখানে আমার কোশ্চেন, এই তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ কবে হয়েছিল, বা এই লর্ড হেস্টিংই বা কত সালে তোমার গভর্নর জেনারেল হয়েছিলেন, এটা তোমরা বলবে, দেখি কতজন বলতে পারো। এরপর হচ্ছে লর্ড ওয়েলেসলি। লর্ড ওয়েলেসলি, তোমরা প্রত্যেকে আশা করি এটা জানো, যে অধীনতামূলক মিত্রতা নীতি, অধীনতামূলক মিত্রতা, ঠিক আছে, আমি একটু শর্টে লিখে দিলাম, মূলক মিত্রতা নীতি কি প্রবর্তন করেন, রাইট? তাহলে এখান থেকে কিন্তু দুটো জিনিস তোমরা কমেন্ট করবে। আচ্ছা, এর পরের কোশ্চেন, বলো গদর শব্দের অর্থ কি, প্রত্যেকে বলার চেষ্টা করো। তো এখানে আমরা অপশন গুলো দেখে নেব। প্রথমেই হচ্ছে স্বাধীনতা, না, স্বাধীনতা অর্থাৎ ফ্রিডম বা ইন্ডিপেন্ডেন্স, তাই তো? তাহলে এটা কিন্তু হবে না। আচ্ছা, এরপরে হচ্ছে বিপ্লব, ইয়েস। গদর হচ্ছে একটা উর্দু শব্দ, তাহলে অনেক সময় যদি কোশ্চেন আসে, গদর এটা একটা উর্দু শব্দ, ঠিক আছে, যার আক্ষরিক অর্থ হলো বিপ্লব বা বিদ্রোহ। ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য গঠিত এই গদর পার্টি এই নামেই পরিচিত ছিল, ঠিক আছে। এরপরে রয়েছে কি ত্যাগ, মানে স্যাক্রিফাইস। আচ্ছা, এরপরে হচ্ছে কি স্বদেশ, স্বদেশ, তাই তো, হোমল্যান্ড। তাহলে এগুলো কিন্তু আমাদের একটা সঠিক উত্তর হবে না। আচ্ছা, নেক্সট কোশ্চেন, মুসলিম লীগ কবে প্রত্যক্ষ সংগ্রাম দিবস বা ডাইরেক্ট অ্যাকশন ডে পালন করে? তো এখানে প্রত্যেকে তোমরা চেষ্টা করবে উত্তর দেওয়ার। প্রথম কি অপশন আছে দেখো, 16ই আগস্ট 1946, ইয়েস। পৃথক পাকিস্তান রাষ্ট্রের দাবিতে মুসলিম লীগ 1946 সালের 16ই আগস্ট প্রত্যক্ষ সংগ্রাম দিবস পালনের ডাক দেন, যা ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গার সূচনা করে, ঠিক আছে। তাহলে আমাদের অপশন এ কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। আর এই যে দেখছো 14ই আগস্ট 1947, এই দিনে কি হয়েছিল জানো? পাকিস্তান, এটা লিখে দিচ্ছি, পাক স্বাধীনতা লাভ করে, ঠিক আছে। 26শে জানুয়ারি 1950 কি হয়েছিল, সরি 1930 কি হয়েছিল, লাহোর কংগ্রেসের সিদ্ধান্ত অনুযায়ী এই দিনটি প্রথম পূর্ণ স্বরাজ দিবস পালন করে। তাহলে একটু লিখে দেই, পূর্ণ স্বরাজ দিবস হিসেবে পালন করা হয়। আচ্ছা, 3রা জুন 1947 এই সালে কি হয়েছিল? এই দিন লর্ড মাউন্টব্যাটেন কি করেছিলেন? ভারত বিভাজন বিভাজন পরিকল্পনার ঘোষণা করেন, পরিকল্পনা ঘোষণা। তাহলে কে করেছিলেন সেটা একটু জেনে রাখো, লর্ড মাউন্টব্যাটেন, ঠিক আছে, মাউন্টব্যাটেন। নেক্সট কোশ্চেন, মানবদেহের কোন গ্রন্থিটি বৃদ্ধি নিয়ন্ত্রণ করে? তাহলে বৃদ্ধি নিয়ন্ত্রণ করে কোন গ্রন্থি, এটা জানতে হবে। প্রথমে রয়েছে থাইরয়েড, না, থাইরয়েড তো হবে না, কারণ এই থাইরক্সিন হরমোন ক্ষরণ করে কে? থাইরয়েড। এবং বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে, অর্থাৎ বিপাক ক্রিয়া বলতে বি এম আর বিএমআর, বেসাল মেটাবলিক রেট, তাই তো, নিয়ন্ত্রণ করে। আচ্ছা, এরপরে হচ্ছে পিটুইটারি। পিটুইটারি গ্রন্থি থেকে খরিত গ্রোথ হরমোন, পিটুইটারি থেকে নিঃসৃত গ্রোথ হরমোন, বা যাকে আমরা সোমাটোট্রপিক হরমোন, তাই তো, সোমাটোট্রপিক হরমোন মানব দেহের স্বাভাবিক বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। আর এই পিটুইটারি গ্রন্থিকে কিন্তু মনে রাখবে প্রভুগ্রন্থি বলা হয়, প্রভুগ্রন্থি বা মাস্টার মাস্টার গ্ল্যান্ড বলা হয়, ওকে, পিটুইটারিকে। অ্যাড্রিনাল অ্যাড্রিনালিন হরমোন ক্ষরণ করে এবং আপাতকালীন হরমোন নামে পরিচিত। তাহলে আপাতকালীন হরমোন কাকে বলা হয় তোমরা এখান থেকে জানতে পারলে, আপদকালীন, রাইট, বিপদকালীন, তাই তো, জরুরিকালীন, আপদকালীন হরমোন। এরপর হচ্ছে অগ্ন্যাশয়, ইনসুলিন ও গ্লুকাগন ক্ষরণ করে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। তাহলে এইটুকু জেনে রাখো যে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে, ওকে, মাত্রা নিয়ন্ত্রণ করে কে? এই ইনসুলিন। তাহলে এইভাবে প্রত্যেকটা পয়েন্ট তোমাদেরকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে। শুধুমাত্র একটা কোশ্চেন আর একটা উত্তর জানবো এইভাবে কিন্তু জানলে হবে না। আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। হিমোগ্লোবিনে কোন খনিজ পদার্থ থাকে? হিমোগ্লোবিনের মধ্যে প্রত্যেকে উত্তর দেওয়ার চেষ্টা করো। দেখো, প্রথমে রয়েছে ক্যালসিয়াম। ক্যালসিয়াম তো হবে না, আমরা জানি এই ক্যালসিয়াম কোথায় থাকে, কি করে বলতো? হাড় ও দাঁত গঠনে সাহায্য করে, হাড় ও দাঁত গঠন, তাই তো, গঠনে সাহায্য করে। এছাড়া রক্ত চঞ্চলও কিন্তু সাহায্য করে, তাহলে এটা হবে না। এরপর হচ্ছে লোহা। হিমোগ্লোবিন হলো একটি লোহা গঠিত প্রোটিন, এটি লোহিত রক্তকণিকায় থাকে এবং ফুসফুস থেকে
অক্সিজেন কি করে? দেহে পরিবহন করে। তাহলে অপশন বি হবে আমাদের উত্তর। হিমোগ্লোবিন তার মানে লোহা, তাই তো? আচ্ছা, এরপরে হচ্ছে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম কোথায়? উদ্ভিদের ক্লোরোফিল। আচ্ছা, উদ্ভিদের ক্লোরোফিল, ক্লোরোফিল অণুর কেন্দ্রে এই ধাতুটি থাকে। আচ্ছা, পটাশিয়াম কোথায় থাকে? এটা বা এর কাজ কি? পটাশিয়াম এই যে স্নায়ু আছে, ঠিক আছে, স্নায়ুর কার্যকারিতা, কার্যকারিতা এবং হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে। হৃদস্পন্দন নিয়ন্ত্রণ, ঠিক আছে, হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে। নেক্সট কোশ্চেন আমরা যাব। বায়ুমণ্ডলের কোন স্তরে আবহাওয়ার যাবতীয় গোলযোগ দেখা যায়? প্রত্যেকে একটু উত্তর বলার চেষ্টা করো, কি হতে পারে? তো দেখো, এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, অর্থাৎ ট্রপোস্ফিয়ার। এই যে ট্রপোস্ফিয়ার তোমরা দেখছো, ট্রপোস্ফিয়ার হলো বায়ুমণ্ডলের সর্বনিম্ন, আচ্ছা, আহ সর্বনিম্ন, ঠিক আছে, সর্বনিম্ন স্তর। এখানে কি কি হয়? মেঘ, ঠিক আছে, ঝড়, বৃষ্টি, মেঘ, ঝড়, বৃষ্টি, কুয়াশা ইত্যাদি আবহাওয়ার সমস্ত ঘটনা কিন্তু এই স্থানে ঘটে। এই কারণে কিন্তু একে আমরা ক্ষুদ্র মণ্ডল হিসেবেও জানি, তাই তো? ক্ষুদ্র মণ্ডল হিসেবেও আমরা জানি কাকে? এই ট্রপোস্ফিয়ারকে। এরপরে বাকি অপশন গুলো একটু জেনে নেব। স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার হচ্ছে সব থেকে উপরের স্তর। এখানে ওজোন স্তর অবস্থিত। কি বললাম? ওজোন, ওজোন স্তর অবস্থিত, ঠিক আছে। আর এই স্তরকে বলা হয় শান্ত মণ্ডল, শান্ত মণ্ডল বলা হয়। মেসোস্ফিয়ার, এটাও কিন্তু টপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে। এটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে, ঠিক আছে, হ্যাঁ, স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে এবং বায়ুমণ্ডলের শীতলতম, মনে রাখবে এটা হচ্ছে শীতলতম স্তর। এরপর হচ্ছে থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার কোথায় অবস্থিত? না, মেসোস্ফিয়ারের উপরে। মেসোস্ফিয়ারের উপরে অবস্থিত। এখানে কি দেখা যায়? এখানে মেরুজ্যোতি দেখা যায়, মেরুজ্যোতি দেখা যায়। আর কি? এখানে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। তাহলে আমি লিখে দিচ্ছি বেতার তরঙ্গ, ঠিক আছে, বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। আমরা চলে যাব নেক্সট কোশ্চেন। আরাকু উপত্যকা কোন রাজ্যে অবস্থিত? তো এই আরাকু উপত্যকা কোন রাজ্যে, যে অপশন গুলো রয়েছে তোমরাও চেষ্টা করবে। প্রথমে রয়েছে তামিলনাড়ু। তামিলনাড়ু তো হবে না। তামিলনাড়ু, এটি সাধারণত ওটি এবং কোরাইন কানাল শৈল শহরের জন্য বিখ্যাত। তাহলে তামিলনাড়ু কিসের জন্য বললাম? ওটি, ঠিক আছে, ওটি এবং কিসের জন্য? কোরাইল, তাই তো, কোরাই কানাল, কানাল শৈল শহর, ঠিক আছে, শৈল শহরের জন্য বিখ্যাত। কর্ণাটক, কর্ণাটক কিসের জন্য? কর্ণাটক হচ্ছে চিকমা গালুর, চিকমা গালুর, ঠিক আছে, চিকমা, চিকমাগালুর এবং এবং কুর্গ, ঠিক আছে, কুর্গ শৈল শহরের জন্য বিখ্যাত। আচ্ছা, কেরালা কিসের জন্য? কেরালা হচ্ছে মুন্নার, মুন্নার এবং ওয়ানার, ওয়ানার শৈল শহরের জন্য বিখ্যাত। আর অন্ধ্রপ্রদেশ, এই অন্ধ্রপ্রদেশ হচ্ছে আরাকু উপত্যকা অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম জেলায় অবস্থিত একটি জনপ্রিয় শৈল শহর, ঠিক আছে। এটি তার কফি বাগান এবং মনোরম প্রাকৃতিক পরিবেশের জন্য বিখ্যাত। নেক্সট কোশ্চেন। ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে শিক্ষার হার সর্বাধিক? তাই তো? তো প্রথমেই রয়েছে আমাদের দিল্লি। দিল্লি তো সর্বাধিক হবে না, তবে দিল্লিতে যে শিক্ষার হার সেটা কত একটু জেনে রাখো। 2011 সালের জনগণনা অনুযায়ী বলছি, 86.21% দিল্লিতে। চণ্ডীগড়ে কত? চণ্ডীগড়ে হচ্ছে 86.05%। আচ্ছা, পুদুচেরিতে কত? 85.85%। আর লাক্ষাদ্বীপে কত? লাক্ষাদ্বীপে সব থেকে বেশি, 91.85, সরি 85%। তো এই লাক্ষাদ্বীপ হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে, সর্বাধিক শিক্ষার হার বেশি। নেক্সট, ব্ল্যাক প্যাগোডা নামে পরিচিত কোন মন্দির? তো প্রথমে রয়েছে অপশন এ, লিঙ্গরাজ মন্দির। এটা তো হবে না। এই লিঙ্গরাজ মন্দির কোথায় অবস্থিত জানো? উড়িষ্যা। উড়িষ্যার ভুবনেশ্বরে অবস্থিত একটা বিখ্যাত শিব মন্দির, মনে রাখবে এই লিঙ্গরাজ মন্দিরটা হচ্ছে একটা শিব মন্দির। আচ্ছা, জগন্নাথ মন্দির কোথায়? এটা কিন্তু উড়িষ্যার
পুরীতে অবস্থিত। এটা উড়িষ্যার পুরীতে অবস্থিত। আর এই জগন্নাথ মন্দিরকে কিন্তু হোয়াইট প্যাগোডা হিসেবেও কিন্তু পরিচিত। ব্ল্যাক নয়, তাহলে এটা একটু মনে রাখবে। এটাকে কি বলা হয়? হোয়াইট। আচ্ছা, হোয়াইট প্যাগোডা। কখনো কোশ্চেন চলে আসতে পারে। প্যাগোডা নামে পরিচিত জগন্নাথ মন্দির। এরপর হচ্ছে কোণার্কের সূর্য মন্দির। ইয়েস, উড়িষ্যার, এটাও কিন্তু উড়িষ্যায় অবস্থিত। উড়িষ্যার কোথায়? কোণার্কে অবস্থিত এই সূর্য মন্দিরটি তার কালো রঙের গ্রানাইট পাথরের জন্য প্রাচীন ইউরোপীয় নাগরিকদের কাছে ব্ল্যাক প্যাগোডা নামে পরিচিত ছিল। তো অপশন সি হচ্ছে সঠিক উত্তর। মীনাক্ষী মন্দির কোথায় অবস্থিত? মীনাক্ষী মন্দির হচ্ছে তামিলনাড়ু। তামিল তামিলনাড়ুর মাদুরাইতে অবস্থিত একটা বিখ্যাত দ্রাবিড় শৈল শহর বা শৈলীর মন্দির। ঠিক আছে, তাহলে একটু লিখে দিচ্ছি, দ্রাবিড় শৈলীর মন্দির। ঠিক আছে, মন্দির। নেক্সট কোশ্চেন আমরা যাব। ফারাক্কাবাদ কোন নদীর উপর নির্মিত হয়েছে? প্রথমে কি রয়েছে? তিস্তা। তিস্তা তো হবে না, তাই তো? তিস্তা হবে না, কারণ সিকিম এবং পশ্চিমবঙ্গের একটি প্রধান নদী, এর উপর তিস্তা ব্যারেজ রয়েছে। ফারাক্কা বাঁধ নয়, তাহলে এটা হবে না। এরপরে রয়েছে দামোদর। দামোদর কোথায়? ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের নদী। এর উপরে কি রয়েছে? এর উপর রয়েছে মাইথন বাঁধ। মাইথন বাঁধ, ঠিক আছে, মাইথন বাঁধ রয়েছে। তিস্তার উপরে কি বললাম? তিস্তা ব্যারেজ। আচ্ছা, একটু লিখে দেই, তিস্তা ব্যারেজ। ঠিক আছে, লেখাগুলো থাকলে অনেকটা সুবিধা হয়। এরপর হচ্ছে গঙ্গা। ইয়েস, ফারাক্কাবাদ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় গঙ্গা নদীর উপর নির্মিত হয়েছে। সো অপশন সি ইজ দ্য রাইট আনসার। আর এর মূল উদ্দেশ্য কি ছিল? ভাগীরথী হুগলি নদীতে জল প্রবাহ বাড়িয়ে কলকাতা বন্দরের নাব্যতা রক্ষা করা। এরপরে হচ্ছে মহানন্দা। মহানন্দা হচ্ছে নর্থ বেঙ্গল, ঠিক আছে, নর্থ বেঙ্গলের একটা নদী। এর উপর মহানন্দা ব্যারেজ রয়েছে, তাহলে এর উপরে মহানন্দা কিন্তু একটা ব্যারেজ রয়েছে, এটা খেয়াল রাখবে, ব্যারেজ। ঠিক আছে, মহানন্দা ব্যারেজ রয়েছে। আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 13। কি আছে? ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কি? তো প্রথমে রয়েছে ক্যালসিয়াম কার্বনেট, তাই তো? ক্যালসিয়াম কার্বনেটের সংকেত কি বলতো? CaCO3। আর এই ক্যালসিয়াম কার্বনেট চুনাপাথর, মার্বেল বা চকের মূল উপাদান। তাহলে আমরা চুনাপাথরটাই লিখে রাখলাম। চুনাপাথর, মার্বেল, ঠিক আছে, মার্বেল, চক এর প্রধান উপাদান। এরপর হচ্ছে ক্যালসিয়াম অক্সিক্লোরাইড। ক্যালসিয়াম অক্সিক্লোরাইড, দেখো ব্লিচিং পাউডারের যে রাসায়নিক নাম সেটাই হচ্ছে ক্যালসিয়াম অক্সিক্লোরাইড, বা আমরা ক্যালসিয়াম হাইপোক্লোরাইডও কিন্তু বলে থাকি। যার সংকেত হচ্ছে কি জানো? CaOCl, OCl, ঠিক আছে, OCl2, CaOCl2। ওকে, আচ্ছা। এরপরে হচ্ছে তাহলে আমাদের অপশন বি হয়ে যাচ্ছে উত্তর। সোডিয়াম ক্যালসিয়াম হাইপোক্লোরাইডও কিন্তু বলা হয়। আর সোডিয়াম বাইকার্বনেট, যাকে আমরা বেকিং সোডা বলে থাকি, ঠিক আছে, বেকিং সোডা। বেকিং সোডা যার সংকেত কি? NaHCO, ঠিক আছে, NaHCO3। আচ্ছা, এরপর হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, ও সরি, ক্যালসিয়াম সালফেট, CaSO4। ক্যালসিয়াম সালফেট কি? এটা হচ্ছে জিপসাম। এটা হচ্ছে জিপসাম, বা আমরা প্লাস্টার অফ প্যারিস হিসেবে কিন্তু যাকে জানি, কি? প্লাস্টার অফ প্যারিস। ওকে, নেক্সট কোশ্চেন আমাদের। ভোল্টমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? তো প্রথমে রয়েছে তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ তো হবে না, কারণ তড়িৎ প্রবাহ কিসের সাহায্যে মাপা হয় তোমরা জানো? অ্যামমিটারের সাহায্যে। অ্যামমিটারের সাহায্যে মাপা হয়। এরপরে রয়েছে রোধ। রোধ কি? রোধ মাপা হয় ওহম মিটার। ওহম মিটার নামক যন্ত্রের সাহায্যে। বিভব পার্থক্য। ভোল্ট মিটার একটি যন্ত্র যা কোনো বর্তনীর, বৈদ্যুতিক বর্তনীর দুই বিন্দুর মধ্যে যে বিভব পার্থক্য, সেই পার্থক্য নির্ণয় করতে ব্যবহার করা হয়। আর তড়িৎ ক্ষমতা, এটা হচ্ছে ওয়াট মিটার। ওয়াট ওয়াট মিটার নামক যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়। লোকসভায় সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত? তো লোকসভায় সদস্য হওয়ার জন্য ন্যূনতম যে বয়স সেটা হচ্ছে 25। ঠিক আছে, 25 বছর। অর্থাৎ এমপি, লোকসভার সদস্য মানে তো এমপি। এমপি হওয়ার জন্য ন্যূনতম 25 বছর কিন্তু তাকে বয়স হতে হবে। আর 21 বছর হলে তুমি মোটামুটি পঞ্চায়েত বা পৌরসভা নির্বাচন, তাহলে আমি এখানে পঞ্চায়েত লিখে রাখলাম। আচ্ছা, পঞ্চায়েত বা কি বললাম?
পৌরসভা পৌরসভা নির্বাচনের প্রার্থী হতে পারো। 30 বছর বয়স হলে তুমি আচ্ছা রাজ্যসভার রাজ্যসভার সদস্য বা এমপি। আর 35 বছর হলে তো তুমি ভারতের রাষ্ট্রপতি, তাই না? অর্থাৎ রাষ্ট্রপতি হতে গেলে 35 লাগবে। আর কি? উপরাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি আর কি হতে পারো? বা রাজ্যপাল তার জন্য 35 বছর তোমার বয়স হতে হবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রীর নাম কি? তো প্রথমে রয়েছে সর্দার বল্লভভাই প্যাটেল। তিনি ছিলেন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী। উপ উপপ্রধানমন্ত্রী। এছাড়াও তিনি ছিলেন প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী, ওকে। ডক্টর রাজেন্দ্র প্রসাদ কে ছিলেন? প্রথম রাষ্ট্রপতি। প্রথম, এই যে রাষ্ট্রপতি। জন মাথাই কে ছিলেন? প্রথম রেলমন্ত্রী। প্রথম রেল মন্ত্রী, তাই তো? এবং পরবর্তীতে তিনি কিন্তু অর্থমন্ত্রীও ছিলেন। অর্থমন্ত্রী ছিলেন, ওকে। অর্থমন্ত্রী ছিলেন। তাহলে মৌলানা আবুল কালাম আজাদ তিনি কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। কত সালে জানো? 1947 থেকে 1958 সাল। তার জন্মদিন কবে জানো? 12ই নভেম্বর। 12ই নভেম্বর ভারতের জাতীয় কি দিবস হিসেবে পালন করা হয়? শিক্ষা দিবস। শিক্ষা দিবস হিসেবে পালন করা হয়, জাতীয় শিক্ষা দিবস। তাহলে এতগুলো পয়েন্ট আমরা এখান থেকে জানলাম। নেক্সট কোশ্চেন। আপেক্ষিকতাবাদ বা থিওরি অফ রিলেটিভিটি কে প্রদান করেন? তো অপশন এ রয়েছে আইজ্যাক নিউটন। আইজ্যাক নিউটন তো হবে না। তোমরা জানো আইজ্যাক নিউটন কি করেছিলেন? মহাকর্ষ সূত্র, তাই তো? বাহ! কি যে গতি সূত্র আছে না, গতি সূত্রগুলো, ঠিক আছে, ল অফ মোশন আবিষ্কার করেছিলেন। তো আমরা লিখে দিচ্ছি ল অফ মোশন, MOTIONS, মোশন। অ্যালবার্ট আইনস্টাইন বিখ্যাত বিজ্ঞানী, তাই তো? অ্যালবার্ট আইনস্টাইন তার বিশেষ আপেক্ষিকতাবাদ কত সালে, সালটা একটু জেনে রাখো, 1905 সালে। বা সাধারণ আপেক্ষিকতাবাদ সেটা হয়েছিল 1915 সালে। এই তথ্য দুটি প্রদান করেন, মনে রাখবে দুটো তথ্য, একটা 1905 আর একটা হচ্ছে 1915 সালে, ওকে। সো অপশন বি ইজ দ্য রাইট আনসার। আর স্টিফেন হকিং তিনি কি করেছিলেন? তিনি ব্ল্যাক হোল, তাই তো? ব্ল্যাক হোল তত্ত্বের জন্য কিন্তু তিনি বিখ্যাত ছিলেন। আর গ্যালিলিও তোমরা প্রত্যেকে জানো আধুনিক বিজ্ঞানের জনক, তাই তো? বা আমরা জানি কি হিসেবে? দূরবীক্ষণ যন্ত্রের উন্নতি সাধন করেছিলেন, তাই তো? দূরবীক্ষণ যন্ত্রের উন্নতি সাধন করেছিলেন গ্যালিলিও। আচ্ছা, নেক্সট কোশ্চেন। রকেটের কার্যনীতি কোন সূত্রের উপর ভিত্তি করে গড়ে উঠেছে? আচ্ছা, তো প্রথম অপশন কি রয়েছে? নিউটনের প্রথম সূত্র। এটা কি হবে? কি মনে হয়? তো নিউটনের প্রথম সূত্র কিন্তু হবে না। কারণ এই প্রথম যে সূত্র, এটা কিসের উপর বলতো? এটা জাড্য, তাই তো? জাড্য এর সূত্র নামে পরিচিত। নিউটনের দ্বিতীয় যে সূত্র, এটা হচ্ছে বল এবং কি ভরবেগের ধারণা দেয়। বল এবং ভরবেগের ধারণা দিচ্ছে। আর নিউটনের তৃতীয় সূত্র কি করেছিল? রকেট নিউটনের তৃতীয় গতিসূত্র, যেখানে বলা হয়েছে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে, তাই তো? এবং রৈখিক ভরবেগ সংরক্ষণ নীতির উপর ভিত্তি করে কিন্তু তৈরি হয়েছে। আচ্ছা, আর্কিমিডিসের নীতি, বস্তুর যে প্লাবতা বা ভেসে থাকার সত্য, ব্যাখ্যা করে। নেক্সট কোশ্চেন। ভারতের নতুন অর্থনৈতিক নীতি কবে চালু করা হয়েছিল? তো এখানে প্রথমে রয়েছে 1985 সাল। না, এই বছর সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এই যে সেভেন কি 5 ইয়ার্স প্ল্যান, 5 ইয়ার্স প্ল্যান, কি হয়? শুরু হয় 1991 সালে। কি হয়েছিল? তৎকালীন প্রধানমন্ত্রী কে ছিলেন জানো 1991 সালে? PV নরসিমা রাও।
রাও এর সরকার। আর তখন অর্থমন্ত্রী কে ছিল জানো ওই সময় 1991-তে? অর্থমন্ত্রী ছিলেন মনমোহন সিং। মনমোহন সিং এর নেতৃত্বে ভারতের নতুন অর্থনৈতিক নীতি প্রবর্তন হয় বা চালু করা হয়েছিল। ঠিক আছে? আর 1995 সালে কি হয়েছিল? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদস্য হয় কে? ভারত। আর কে, তাই না? আর 2001 সালে কি হয়েছিল? 2001 সালে সর্বশিক্ষা অভিযান অভিযান চালু। তো একটু ফাস্ট লিখছি, একটু অ্যাডজাস্ট করে নেবে লেখাগুলো। আচ্ছা, এরপরে দেখো শ্যামল বিপ্লব, তাই না? এই শ্যামল দিলে আবার একটু গন্ডগোল, যে গ্রিন রেভলিউশনটা তো ঠিক আছে কিন্তু শ্যামল, তাই না? শ্যামল আসলে সবুজ বিপ্লবের কথা বলা হয়েছে। তো এটা একটু খেয়াল রাখবে। সবুজ বিপ্লব কথাটি প্রথম কে ব্যবহার করেন? তো এখানে প্রথম ব্যবহার করেছিলেন উইলিয়াম এস গাউড। ঠিক আছে? কত সালে ব্যবহার করেছিলেন? 1968, 1968 সালে কিন্তু প্রথম ব্যবহার করেছিলেন। অপশন সি হয়ে যাবে রাইট আনসার। আর প্রথমে যেটা রয়েছে এম এস স্বামীনাথন, তিনি ভারতের সবুজ বিপ্লবের জনক। তাহলে কি বললাম? ভারতের ভারতের সবুজ বিপ্লবের জনক। সবুজ সবুজ বিপ্লবের জনক নরম্যান বোরলাগ, তিনি কে ছিলেন? বিশ্বে বিশ্বে সবুজ বিপ্লবের জনক, তাই তো? উচ্চ ফলনশীল এবং গম বীজ আবিষ্কার তিনি করেছিলেন। আর হচ্ছে ভার্গিস কুরিয়ান, তিনি ছিলেন শ্বেত বিপ্লব শ্বেত বিপ্লব বা দুগ্ধ উৎপাদনের জন্য। নেক্সট কোশ্চেন, সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? তো অপশন এ দিল্লি, না দিল্লিতে হবে না, দিল্লিতে অবস্থিত কি কিছু বলতে পারবে কিছু নাম? দেখো একটু বলে রাখি, ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট, ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট দিল্লিতে অবস্থিত। মুম্বাইতে অবস্থিত কিছু বলতে পারবে? মুম্বাইতে টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ, ফান্ডামেন্টাল রিসার্চ কোথায় অবস্থিত? মুম্বাই। কলকাতায় অবস্থিত কিছু বলতে পারবে? ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স, কাল্টিভেশন অফ সায়েন্স। আচ্ছা, এই ফুল ফর্ম গুলো একটু জেনে রাখবে। লখনৌতে কি অবস্থিত? সেন্ট্রাল ইনস্টিটিউট, তাই তো? সেন্ট্রাল ড্রাগ রিসার্চ, সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট। ওকে, বা আমরা বলে থাকি ঔষধ গবেষণাগার। ঔষধ গবেষণাগার ভারতের একটি প্রধান প্রতিষ্ঠান, উত্তরপ্রদেশের লখনৌতে অবস্থিত। নেক্সট কোশ্চেন, ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত? প্রথমে রয়েছে মহারাষ্ট্র, একদমই সঠিক উত্তর। ইলোরা গুহা মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলায় অবস্থিত। এটি হিন্দু, বৌদ্ধ এবং জৈন গুহা মন্দিরের জন্য বিখ্যাত, এবং এটা কিন্তু একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে কিন্তু পরিচিত। ওকে, মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশে কি আছে কিছু বলতে পারবে? মধ্যপ্রদেশে রয়েছে ভীম বেটকা, ভীম বেটকা এবং কি বাঘ গুহা, রাইট? বাঘ গুহা কেভ, তাই তো? আচ্ছা, গুজরাটে কি আছে? গুজরাটে হচ্ছে জুনাগড়, জুনাগড় বৌদ্ধ গুহা। আচ্ছা, কর্ণাটকে কি আছে? বাদামি গুহা মন্দির, ঠিক আছে? বাদামি গুহা মন্দিরের জন্য বিখ্যাত। 23, বিশ্ব শিক্ষক দিবস কবে পালন করা হয়? এটা আশা করি তোমরা প্রত্যেকেই জানবে। 5ই সেপ্টেম্বর কিন্তু হবে না, কারণ 5ই সেপ্টেম্বর হচ্ছে জাতীয়, আচ্ছা, জাতীয় শিক্ষক দিবস। ঠিক আছে? অর্থাৎ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। 5ই অক্টোবর কি হয়? 5ই অক্টোবর, কারণ 5ই অক্টোবর আহ তোমার বিশ্ব বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয় প্রতি বছর। 5ই অক্টোবর বিশ্বব্যাপী শিক্ষক দিবস পালন করা হয় 5ই অক্টোবর, ওয়ার্ল্ড টিচার্স ডে। আর 11ই নভেম্বর কি হচ্ছে? 11ই নভেম্বর হচ্ছে জাতীয় শিক্ষা দিবস। ঠিক আছে? এটা শিক্ষক দিবস, এটা হচ্ছে শিক্ষা দিবস। জাতীয় শিক্ষা দিবস, এটা হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদের জন্মদিন, মনে রাখবে 11ই নভেম্বর। আর 14ই নভেম্বর কি? শিশু দিবস। শিশু দিবস কার জন্মদিন বলতো? জওহরলাল নেহেরু, নেহেরুর জন্মদিন, নেহেরুর জন্মদিন, নেহেরুর জন্মদিন। আচ্ছা চলো নেক্সট কোশ্চেন,
নেক্সট কোয়েশ্চেন কি আছে? গ্যাম্বিট শব্দটি কোন খেলার সাথে যুক্ত? তো এখানে অপশন রয়েছে পোলো, পোলো খেলার তো হবে না। পোলো খেলার সাথে যুক্ত কিছু নাম একটু জেনে রাখো। চুক্কার, চোক্কার যেমন কি ম্যালেট, এগুলো হচ্ছে পোলো খেলার সাথে। ব্রিজ, ব্রিজ খেলার সাথে যুক্ত কি বলতো? ট্রাম। আচ্ছা ট্রাম। আর কি? ডামি, আচ্ছা সরি, ডামি, এগুলো এই তাস খেলার সাথে যুক্ত। এরপর হচ্ছে বিলিয়ার্ডস, তাই না? বিলিয়ার্ডস হচ্ছে কিসের সাথে? কিউ, কিউ পট এই খেলার সাথে যুক্ত। তাহলে এই যে দাবা, তাই তো গ্যাম্বিট দাবা খেলার একটি চাল। দাবার একটা চালের নাম হচ্ছে গ্যাম্বিট, যেখানে ভালো অবস্থান পাওয়ার আছে একজন খেলোয়াড় খেলার শুরুতে তার একটি গুটি কি করে? উৎসর্গ করে। ওকে, নেক্সট কোশ্চেন আমরা যাব। মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, এটি কার আত্মজীবনী? তো এই চারটের মধ্যে কিন্তু একটা উত্তর হবে, এটা কনফার্ম। তাহলে বাকি যে তিনজনের নাম আমরা জানলাম এখানে, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, নেলসন ম্যান্ডেলা, এপিজে আব্দুল কালাম, বাকিদেরও যে আত্মজীবনী, অর্থাৎ আমি এই কোশ্চেন থেকে টোটাল ৪ টে আনসার চাই। অর্থাৎ জওহরলাল নেহরুর আত্মজীবনীর নাম বলবে, মহাত্মা গান্ধীর আত্মজীবনীর নাম, নেলসন ম্যান্ডেলার আত্মজীবনীর নাম, এপিজে আব্দুল কালামের আত্মজীবনীর নাম। তো এই ৪ টে আত্মজীবনীর নাম কিন্তু এখানে তোমরা কমেন্ট করবে। তো আমরা দেখতে চাই কতজন আছো যারা সঠিক উত্তর দিতে পারছো এবং ইনস্ট্যান্ট এই কোশ্চেনের উত্তর দিতে পারছো। তাহলেই বোঝা যাবে তোমাদের জিকের প্রিপারেশন কেমন। ঠিক আছে? তো যাই হোক, আজকের মতো এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। চলো।